রোববারে বেহালার বরিশা স্কুল মাঠে মানুষের ঢল নেমেছে। তারা যুক্তি দিচ্ছেন একটাই, কি করব, আমাদের তো করে খেতে হবে, হোটেল ছাড়া হোমস্টে ছাড়া আমরা করবোটা কি? কিন্তু সেখানেও একটা সরকারের করণীয় কাজ আছে, সেখানকার পুরসভার আছে বা জিটিএর আছে। অর্থাৎ পাহাড়ের কোন ঢালটা নিরাপদ আর কোন ঢালটা বিপজ্জনক আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না, সাধারণ বোধ বুদ্ধিতে আপনি বুঝতে পারবেন যে ঢাল সবচেয়ে খারাপ সেই ঢালে যদি আপনি বাড়ি বানান, রাস্তা বানান, সেটা হচ্ছে সবচেয়ে ঝুঁকির তুলনায়। যে ঢালটা ফ্ল্যাট, সেখানে যদি আপনারা বাড়ি বানান, রাস্তা বানান বা হোটেল বানান, হোমস্টে বানান, সেটা তুলনায় অনেক কম ঝুঁকি। তাহলে এই ধরনের স্লোপেরও ভাগ আছে। অর্থাৎ কোন ধরনের ঢালে আপনি বাড়ি করতে দেবেন, কত তলা পর্যন্ত বাড়ি বানাতে দেবেন, তারপর আপনি আটকাবেন, সেই কাজ করতে হবে পুরসভাকে, সেই কাজ করতে হবে সরকারকে। ফলে যদি আপনি এই নিয়ন্ত্রণ না রাখেন, আপনি যদি বলেন পুরোটাই আমি বাজারের উপর ছেড়ে দেবো, পুরোটা প্রমোটার ডেভেলপারদের উপর ছেড়ে দেবো এবং চাহিদা যোগানের উপর ছেড়ে দেবো, তাহলে বড় ভুল করব। এই কারণের জন্যই যে এই বড় ভুল করার খেসারত দিচ্ছে যোশীমঠ। আপনারা যারা কেদার বদ্রী কখনো যান, তাহলে ট্রানজিশন পয়েন্টের যে যোশীমঠ, এত বেশি সংখ্যক নির্মাণ সেখানে হয়েছিল, গোটা শহরটা একটা রাত্রে আস্তে 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 স্লাইড করতে করতে নেমেছে। কার্যত গোটা শহরটাকে পরিত্যক্ত শহর ঘোষণা করতে হয়েছে। এখন একটা লোক গিয়ে ওখানে থাকতে পারে না, বিপজ্জনক। প্রত্যেকটা বাড়ি ফেটে গেছে, ফাটল, তার ফ্লোরে ফাটল, দেওয়ালে ফাটল, ছাদে ফাটল, এবং বাড়িগুলো 1 হাত 1.5 হাত 2 হাত করে বসে যাচ্ছে, এবং সেই বসা এখনো থামেনি। ফলে যোশীমঠের যে ঘটনা হয়েছে, সেই ঘটনার থেকেও যদি শিক্ষা আমরা কেউ না নিই, আমরা যদি মনে করি যে পাহাড়ে আনলিমিটেড কনস্ট্রাকশন চলবে, তাহলে আমরা আবার বলছি আর একটা বড় বিপর্যয়ের জন্য অপেক্ষা করছি। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যামো, এই সব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস প্যাকটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইনজেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরকম থাকে কেমন করি। আগে কোনোদিন তো অহংকার করিনি, তাই বলছিলাম আর কি। কি আশ্চর্য! অহংকার করবে তুমি, আর তার জন্য এই নিশুতি রাতে আলোচনায় বসবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তা আমি কি করব শুনি? কথাটা তো সকালেই বলতে পারতে, এত রাতে ঘুম ভাঙিয়ে বলবার কোনো দরকার ছিল? আমার না তোর সই ছিল না, বিশ্বাস করো, তাই তো তোমাকে বললাম। অত ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো। এই এই শোনো না, হ্যাঁ বলো। অহংকার করতে গেলে কি কি করতে হয় গো? শোনো শোনো শোনো, অহংকার করতে গেলে অনেক কিছু করতে হয়, আর অনেক কিছু থাকতে হয়, বুঝেছ? আয় আবার ঘুমিয়ে পড়লে, এরকম নেতিয়ে থেকো না তো। কি কি করতে হয় বলো না গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। অহংকার করার কি করতে লাগবে সেটা বলছো না তো। আগে তো এমন অভিজ্ঞতা আমার হয়নি, কিন্তু বড্ড অহংকার করতে ইচ্ছে করছে যে। শোনো, অহংকার করতে গেলে প্রথমে তোমাকে গড়গড় করে ইংরেজি বলতে হবে। ইংরেজি বলতে হবে? হ্যাঁ, ইংরেজি বলতে হবে। আমি তো আবার ইংরেজিটা ভালো বলতে পারি না। ও, ওটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি তোমাকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করে দেবো। কত খরচ হবে গো? মাসে প্রায় 5,000 টাকা। 5,000? হ্যাঁ, কি লাগবেই তো। ও, তোমাকে ওরা অহংকার করার মতন ইংরেজি শিখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তা না হয় হবে। এই এই বলো না বলো না, আর কি কি করতে হবে গো? কথা একদম কম বলতে হবে, একদম কম বলতে হবে। যারা পড়াশুনো কম জানে বা একদমই জানে না, তাদের অবজ্ঞা করতে হবে, এবং
ফাটাফাট, বুঝলে, ফাটাফাট ইংরেজিতে কথা বলতে হবে। তাদেরকে তুমি ঘৃণার চোখে দেখতে হবে। আমি তো আমার কম কথা বলতে পারি না। ছেলেপুলেকে নিয়ে শরৎচন্দ্রের ঠাকুমা চলে গেলেন হুগলির দেবানন্দপুরে। পরবর্তীকালে মতিলাল চট্টোপাধ্যায় সেখানে বড় হলেন এবং তারই পুত্র হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং মতিলাল বাবু যখন বিবাহিত জীবনে প্রবেশ করলেন তখন তিনি কিন্তু অত্যন্ত বোহেমিয়ান মানুষ ছিলেন। সৌভাগ্যবশত তার বিয়ে হয়েছিল উচ্চবিত্ত পরিবারে। তিনি ঠিকমতো সংসার চালাতে পারতেন না। তো যে কারণে শরৎচন্দ্রের আমরা যদি শৈশব গঠনটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একবার দেবানন্দপুর, একবার ভাগলপুর, একবার ভাগলপুর, একবার দেবানন্দপুর। আসলে মতিলাল বাবুর অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন এবং মাঝে মধ্যে যখন শ্বশুর বাড়িতে অন্নগ্রহণ তার কাছে খুব অপমান মনে হতো তখন কিন্তু তিনি ফিরে আসতেন দেবানন্দপুরে। তো শরৎচন্দ্রের পড়াশোনা শুরু হয়েছিল দেবানন্দপুরে। এখানে খুব ছোট্ট করে বলে আমি মূল আলোচনার মধ্যে চলে যাব। তো এই রকম একজন